সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিস্থিতি। আমি রাহুল কুমার মিস্ত্রি, প্রভাষক ইতিহাস বিভাগ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, শ্যামনগর সাতক্ষীরা। আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ইংরেজি ঔপনিবেশিক শাসন, কোম্পানি আমল, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির হাতে তুলে নিয়ে ইংরেজ শাসনের ভিত্তিমূল স্থাপন করে। তোমরা পরবর্তী লেকচারগুলোতে জেনেছো যে কিভাবে দ্বৈত শাসনের মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে এবং শাসন কার্যের ক্ষমতা কিভাবে নবাবের হাতে, যে দায়িত্বহীন ক্ষমতাহীন দায়িত্বের কথা বলেছিলাম, এবং সবটাই আবার ঘুরে ফিরে একজন নায়েবে নাজিম রেজা খানের হাতে এসে হয়েছিল। যে দ্বৈত শাসন ব্যবস্থা, এটা তিনি একদম পুরোপুরি বন্ধ করে দেন, দিয়ে তিনি একেবারে সরাসরি কোম্পানির হাতে তার রাজস্ব আদায়ের ক্ষমতা তুলে নেন এবং যে কোম্পানি সরাসরি ভারতবর্ষ কিন্তু এর মাধ্যমেই শাসন করা শুরু করে দিল। আর এর ভিত্তির উপর কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে স্থায়ী রূপ দেন। এ পর্যায়ে ভারতের বিভিন্ন অঞ্চলে দেশীয় নরপতিগণ প্রতিরোধ গড়ে তোলেন। বিশেষ করে মহীশূরে টিপু সুলতানের ইংরেজ বিরোধী যুদ্ধ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য, কারণ এই যে ইংরেজদের যে শাসক হয়ে যাওয়া একচ্ছত্র শাসক, এটাও অনেক রাজন্যবর্গ বা নরপতি বা বিভিন্ন যে প্রদেশের রাজা ছিল তারা এটা মেনে নিতে পারেননি এবং টিপু সুলতান ইংরেজ বিরোধী যুদ্ধ করেছিল। কর্নওয়ালিস এবং তার উত্তরসূরি লর্ড ওয়েলেসলি কূটকৌশল ও রণনৈপুণ্যে 18 শতাব্দী একেবারে শেষ ভাগে টিপু সুলতানকে চূড়ান্তভাবে পরাজিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিষ্কণ্টক করেন। অর্থাৎ ব্রিটিশরা যে ভারতবর্ষের একের পর এক রাজ্য দখল করতেছিল, সেটা কিন্তু তার পরিপূর্ণ করতে পারে এই টিপু সুলতানেরকে একেবারে চূড়ান্তভাবে পরাজিত করার মাধ্যমে। ওয়েলেসলি আক্রমণাত্মক ও সাম্রাজ্যবাদী অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে ভারতের অধিকাংশ অঞ্চল দখল করতে সক্ষম হন। এই যে অধীনতামূলক মিত্রতা নীতি কি, এটা আমরা পরবর্তীতে যখন ওয়েলেসলির শাসন আমল পড়াবো পরবর্তী লেকচারে, সেটা তখন বিস্তারিত আলোচনা করব। ওয়েলেসলির পর লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন। এরপরে আর এই লর্ড হলো তারাই যারা কোম্পানির প্রধান বা ভারতের কোম্পানি শাসনের প্রধান যিনি হন তাদেরকে আমরা লর্ড বলছি। কোম্পানি শাসন পর্যন্ত এদেরকে আমরা গভর্নর জেনারেল বা লর্ড বলি। আর কোম্পানি শাসনের পরবর্তীতে যে সকল প্রতিনিধিগণ একেবারে ব্রিটিশ সরকারের প্রতিনিধি বা রানীর প্রতিনিধি হিসেবে আসেন তাদেরকে আমরা ভাইসরয় বলি। এই সকল বিষয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তীতে জানব। একজন হিতবাদী শাসক হিসাবে বেন্টিং ভারতবর্ষে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রচার, নিষ্ঠুর ও অমানবিক প্রথা কঠোরভাবে নিষিদ্ধ করে যুগান্তকারী পরিবর্তন সাধন করেন। বিশেষ করে সেগুলো আমরা যখন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনামল পড়ব, সেখানে আমরা আরও অনেক তথ্য ইনফরমেশন পাব। পরবর্তীকালে সাম্রাজ্যবাদী শাসক ডালহৌসি যুদ্ধ ও সত্যবিলোপ নীতির দ্বারা রাজ্য দখল করে। এই যে দুইটা নীতি মূলত ভারতবর্ষের যে ইংরেজ শাসন আমলে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পালন করে। একটা হলো ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, আর অন্যটা হলো লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। তো তাদের যখন শাসন আমল পড়াবো তখন সেটা এখানে বিস্তারিত আলোচনা করবো। জাস্ট ভূমিকায় এই অধ্যায়ের মধ্যে আমরা কী বিষয়গুলো পড়ব সেগুলোই মূলত এখানে বলছি। পর্যায়ক্রমে এরূপ রাজ্য দখল, লুণ্ঠন ও নির্মম শোষণের প্রতিক্রিয়া হিসেবে ভারতবর্ষে সংগঠিত হয় 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এটাই সিপাহী বিদ্রোহ, এটাই প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায়ের সংশ্লিষ্ট পাঠে এসব বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। অর্থাৎ 1857 সালের সিপাহী বিদ্রোহ পর্যন্ত, 1772 থেকে 1857 সাল পর্যন্ত যে শাসন আমল, এটাকে কোম্পানির শাসন আমল বলছে। এটা ইংরেজ রানীর সরাসরি শাসন নয়, এটা কোম্পানির শাসন। এই শাসন আমলে যে সকল লর্ডরা ভারতবর্ষ শাসন করেছেন সেই সকল বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। তো দেখো, পাঠ পরিস্থিতিতে আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি বিষয় দেখতে পাবো সেগুলো তোমরা দেখো।
প্রথম বলছে ভারতবর্ষে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তৃত লর্ড ওয়ারেন হেস্টিংসের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবে। তারপর ইন্দো মহীশূর যুদ্ধে হায়দার আলীর ভূমিকা বর্ণনা করতে পারবে। ভারতবর্ষে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তারে লর্ড ওয়েলেসলির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ভারতবর্ষে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে টিপু সুলতানের কৃতিত্ব মূল্যায়ন করতে পারবে। কোম্পানি আমলে ভারতবর্ষের সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের অবদান বিশ্লেষণ করতে পারবে। লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি ও শাসন সংস্কার সম্পর্কে বর্ণনা করতে পারবে। ইংরেজ বিরোধী আন্দোলনে ওহাবি আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে 1857 সালের স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য মূল্যায়ন করতে পারবে। সামাজিক ও রাজনৈতিক জাগরণে পারস্পরিক মতবিনিময়ে উদ্বুদ্ধ হবে। দেশের স্বার্থ অধিকার আদায়ে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। তো আমরা এই অধ্যায় পড়লে আমরা এই সকল বিষয়গুলো জানতে পারবো। তার একটা পাঠ পরিকল্পনা বা পাঠ্যসূচি প্রথমে পড়ব। তো প্রথমে আমরা আসি যে 1772 সালে যিনি এই দেশে লর্ড হয়ে এসেছিলেন বা গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন, সেই ওয়ারেন হেস্টিংস সম্পর্কে। তো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শক্তি সুসংহতকরণে ওয়ারেন হেস্টিংস, এখানে যে সালটা তার জন্মসাল ও মৃত্যুসাল, অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিলেন। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসেন। অর্থাৎ যারা ওই সময় যারা বিভিন্ন প্রদেশের গভর্নর বা বিভিন্ন প্রেসিডেন্সির গভর্নর প্রধান হয়ে আসতেন তাদেরকে বলতো গভর্নর, এবং পুরা কোম্পানির প্রধান অর্থাৎ ভারতবর্ষে যিনি প্রধান হয়ে আসতেন তাদেরকে বলা হতো গভর্নর জেনারেল। 2 বছর পর তিনি গভর্নর জেনারেল পদে উন্নীত হন, অর্থাৎ তিনি এখন কোম্পানির প্রধান বা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান। ভারতবর্ষে ইংরেজ শাসনের ইতিহাসে হেস্টিংসের শাসনকাল প্রধানত দুটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, ইংরেজ কোম্পানি এ সময়ে শাসনভার নিজ হাতে গ্রহণ করে। এতদিন কিন্তু কোম্পানি সরাসরি নিজ হাতে তার ক্ষমতা গ্রহণ করেনি। কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে দেয়ানি ক্ষমতা নিজ হাতে গ্রহণ করে, কিন্তু ফৌজদারি ক্ষমতা বা নিজামত ক্ষমতা কিন্তু নবাবের হাতেই রেখেছিল। যদিও নবাবের যে দেখভাল বা এই ক্ষমতা প্রয়োগ করত নবাবের পক্ষে নায়েবে নাজিম রেজা খান। দ্বিতীয়ত, বাংলার বাইরে যেসব স্বাধীন রাজ্য ছিল তাদের সঙ্গে মিত্রতা স্থাপন বা সংঘর্ষের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অন্যতম প্রধান রাষ্ট্র শক্তিতে পরিণত হয়। একটা জিনিস খেয়াল করো, এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা তো পুরোপুরি নিজের হাতে গ্রহণ করলো, এবং এছাড়া ভারতবর্ষে অন্য যে সকল অঞ্চল বা রাজ্য ছিল তাদের সাথে হয় মিত্রতা করে নিজেদের পক্ষে করতো, অথবা তাদের সাথে সংঘর্ষ করে তাদেরকে দমিয়ে দিয়ে তারা যে একচ্ছত্র অধিপতি ভারতবর্ষে যে তারা যে প্রধান শক্তি সেটার কিন্তু জানান দিচ্ছিল এই ওয়ারেন হেস্টিংসের সময় থেকে। ওয়ারেন হেস্টিংসের জীবন নাটকীয় উত্থান পতনে পরিপূর্ণ। মাত্র 18 বছর বয়সে তিনি কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাধারণ কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তাহলে এই যে কোম্পানি শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক, কারণ তিনি যে কলকাতায় মাত্র 18 বছর বয়সে একবার সাধারণ কর্মচারী হিসেবে এখানে এসেছিলেন। ফার্সি ও বাংলা ভাষা ভালো জানতেন, কারণ 18 বছর বয়স থেকে তিনি এখানে আসেন, এই দুটো ভাষা তিনি রপ্ত করেছিলেন। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বে রাজভাষা ছিল ফার্সি, কারণ তৎকালীন নবাবদের যে ভাষা সেই রাজভাষা ছিল এই অঞ্চলে ফার্সি ভাষা। উর্দু ও আরবিতে তার যথেষ্ট দক্ষতা ছিল। হেস্টিংস বক্সারের যুদ্ধের 1764 পর স্বদেশে প্রবর্তন করেন। ইতিপূর্বে মাদ্রাজে কর্মরত অবস্থায় তিনি যে সমস্যাগুলো করেছিলেন তার ফলে কোম্পানির আয় বেড়েছিল। এখানে তিনি যে সংস্কারটা করে গেছিলেন মাদ্রাজে, তার জন্য কোম্পানির আয় বাড়ে, এই কারণে তাকে কোম্পানির প্রধান হিসেবে আবার তিনি আসতে পেরেছিলেন। এই ঘটনাটি কোম্পানির লন্ডন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। দ্বৈত শাসনজনিত জটিলতা ও 76-এর মন্বন্তরের ফলে বাংলায় ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে। তোমরা জানো যে দ্বৈত শাসনের সবচেয়ে বড় কুফল ছিল বাংলায় একটা মহামারী বা দুর্ভিক্ষ হয়েছিল। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি যে 76-এর মন্বন্তর আমরা বলি, যেটা 1176 সালে এবং ইংরেজি 1770 সালে যে ঘটনা ঘটেছিল, যাতে এই সমগ্র বাংলার প্রায় 1/3 মানুষ না খেয়ে মারা গেছিল। তো এর ফলে যে মানবিক বিপর্যয় ঘটে, এর কারণে এই অঞ্চলে জমি জায়গা পতিত হয়, চাষ করার মতো পর্যাপ্ত লোক ছিল না, বা মানুষ মারা গেছিল, বা এই সকল কারণে যে দ্বৈত শাসন ব্যবস্থাটা যে একটা ব্যর্থ হলো, বা রাজস্ব আদায় বেশি রাজস্ব আদায় করতে যে কোম্পানি বরঞ্চ পরের বছর আর কোনো রাজস্বই পেল না।
এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল, ফলে কোম্পানি দেউলিয়া হওয়ার অবস্থা হয়। 1772 খ্রিস্টাব্দে লন্ডন কর্তৃপক্ষ হেস্টিংসকে এ পরিস্থিতি থেকে উত্তরণের গুরুদায়িত্ব দিয়ে পুনরায় ভারতে প্রেরণ করে। যে তারা লন্ডন কর্তৃপক্ষ হেস্টিংসকে এই দায়িত্ব দেয় যে যাতে আবার কোম্পানির লাভ ঠিকঠাক হয় এবং যে বাংলায় আবার যাতে রাজস্ব আদায়ের মতো পরিবেশ সৃষ্টি হয় বা মানুষ চাষাবাদ করে বা মানুষের সেরকম সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে। ভারতে ওয়ারেন হেস্টিংসের শাসনকালকে দুটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমত 1772 থেকে 74 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন, কারণ তিনি শুধু বাংলার গভর্নর, অর্থাৎ কোম্পানির পুরা ভারতবর্ষের প্রধান নন। আর দ্বিতীয় পর্ব 74 থেকে 1885 খ্রিস্টাব্দ, এই সময় তিনি ছিলেন গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরগুলোতে ভারতে যেমন কোম্পানি নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল, তেমনি ইউরোপীয় ব্রিটেন নানা বিপত্তির সম্মুখীন হয়েছিল, যেমন ফরাসি বিপ্লব প্রসূত সমস্যা, স্পেন ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ, আমেরিকার উপনিবেশগুলোর বিদ্রোহ প্রভৃতি। তো ব্রিটেন কিন্তু এই সময়ে তার ভারতবর্ষের উপনিবেশিক সময়ের মধ্যেই সে নিজ দেশে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। এখানে প্রথম বলছে যে ফরাসি বিপ্লব প্রসূত সমস্যা। তো ফরাসি বিপ্লব হয়েছে ফ্রান্সে, তাতে ইংল্যান্ডের কি, ইংল্যান্ডেরও ব্যাপার ছিল, সারা সমগ্র ইউরোপে এই বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়েছিল। ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের বিদায় হয় এবং যে গণতন্ত্র বা তোমার মধ্যবর্তী যে শ্রেণী, এরা কিন্তু ক্ষমতা দখল করে। এর ফলে যে রাজার যে একচ্ছত্র ক্ষমতা বা রাজা আইনের ঊর্ধ্বে, এই বিষয়গুলো থেকে গোটা ইউরোপ সরে আসে। সেখানে ইংল্যান্ডের রাজতন্ত্র চলছে, রানীর শাসন চলছে। এই রানীর প্রতি ইংল্যান্ডের মানুষের যে তারাও আইনের ঊর্ধ্বে নয়, এই সকল বিষয়গুলো সারা ইউরোপ জুড়ে ব্যাপক চর্চিত বা আলোচিত বিষয় হয়ে ওঠে। তো সেগুলো নিয়ন্ত্রণ করা বা ট্যাকেল করা ইংল্যান্ডের জন্য বেশ কঠিনই ছিল। এছাড়া স্পেনের সাথে ইংল্যান্ডের একটা সে সময় যুদ্ধ হয়। তো মূল ইংল্যান্ডের ভূখণ্ডে যখন যুদ্ধ হচ্ছে, তখন তারা উপনিবেশে কিভাবে কন্ট্রোল করবে, এসব বিষয়গুলো কিন্তু খুবই কঠিন ছিল। এছাড়া আমেরিকার উপনিবেশগুলো সে সময় বিদ্রোহ সৃষ্টি করে এবং তোমরা জানো যে সে সময় মানে 1776 সাল থেকে আমেরিকায় সেই যুদ্ধ শুরু হয়, যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার যে তৎকালীন 13টি উপনিবেশ ছিল ব্রিটেনের, সেই 13টি উপনিবেশ এক সংঘবদ্ধ হয়ে তারা স্বাধীনতা যুদ্ধ শুরু করে। তো এই সকল সমস্যার মধ্য দিয়ে কিন্তু তখন ভারতবর্ষে উপনিবেশে দায়িত্ব ওয়ারেন হেস্টিংসের উপর। তাকে কিন্তু খুব দক্ষ হাতে এই ভারতবর্ষের উপনিবেশগুলো মানে উপনিবেশিক শাসনের যে কাজটা করতে হয়েছিল। কারণ তৎকালীন সময় ভারতবর্ষের মানুষ যদি আরেকটু সচেতন হতো বা তারা যদি সেইভাবে বিষয়গুলো বা বিপ্লব করতে পারতো, তখনই কিন্তু স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়ে যেত। কারণ ব্রিটেন তো নিজের দেশেই দুর্বল হয়ে পড়েছিল। হেস্টিংসের সময় বাংলায় 76-এর মন্বন্তরে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। এর জের হিসাবে এ প্রদেশের কৃষি, শিল্প, বাণিজ্যের বিপর্যয় ঘটে। কারণ মানুষ না থাকলে কৃষিকাজ, শিল্পের কাজ, কারখানার কাজ কে করবে? আগে মানুষ দরকার, কারণ এই মানুষই কিন্তু কৃষিকাজ করবে, শিল্পের উৎপাদন করবে। তো এই মানুষ যদি না থাকে, তাহলে তো কোনো শিল্প, কোনো কৃষি ঠিকভাবে থাকবে না। ওই মন্বন্তরের পেছনে একটি কারণ ছিল বিতর্কিত দ্বৈত শাসন। দ্বৈত শাসনের জটিলতায় প্রশাসনিক অসুবিধা দেখা দেয় ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। কারণ যার হাতে ক্ষমতা আছে তার হাতে অর্থ নাই। তো অর্থ না থাকলে আবার সে ক্ষমতাও কিন্তু পরিপূর্ণভাবে সে দায়িত্ব পালন করতে পারতেছে না। যার কারণে ফৌজদারি বিষয়গুলো মানে দেশের চুরি, ডাকাতি, রাজধানী বেড়ে যায় এবং কোম্পানি যথেষ্ট রাজস্ব আদায় করে। যার কারণে অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে বাংলা একেবারে অরাজকতা শুরু হয়ে যায়। এছাড়া কোম্পানির কর্মচারীদের সীমাহীন দুর্নীতি, বিচার ব্যবস্থার দুর্নীতি, দাক্ষিণাত্য, হায়দার আলীর উত্থান ইত্যাদি সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছিল। তো এই সময় ওয়ারেন হেস্টিংসের যে শাসনকাল, তার প্রাথমিক কী সমস্যা ছিল তোমরা দেখো। ওয়ারেন হেস্টিংস যখন বাংলার গভর্নর হয়ে আসেন, তখন অদ্য দেওয়ানিপ্রাপ্ত অনভিজ্ঞ ইংরেজ কোম্পানির সীমাহীন সমস্যা হাবুডুবু খাচ্ছিল। কারণ ইংরেজ কোম্পানিকে জানতো না ভারতবর্ষ কীভাবে শাসন করতে হবে। কারণ ভারতবর্ষের আর্থসামাজিক বিবেচনায় তাদের শাসন করার কোনো অভিজ্ঞতাই ছিল না। এ সময় তিনি যে বিষয়গুলোকে প্রাথমিক সমস্যা হিসাবে দেখতে পান, সেগুলো হলো ইংরেজ কোম্পানির কর্মকর্তাদের অবহেলা, অনভিজ্ঞতা, সীমাহীন দুর্নীতি, নিপীড়নের মাধ্যমে অর্থ আদায় ও স্থানীয় ও কোম্পানির
কর্মচারী ব্যবসায়ীদের মজুতদারি, অনাবৃষ্টিজনিত ফসলহানি প্রভৃতি কারণে 1770 খ্রিস্টাব্দে বা 1176 খ্রিস্টাব্দে বাংলা এক ভয়াবহ দুর্ভিক্ষ সংঘটিত হয়। এতে প্রায় জনসংখ্যার 1/3 1 কোটি লোক খাদ্যাভাবে মারা যায়। তো তৎকালীন বাংলা প্রদেশে অর্থাৎ যে নবাব সিরাজউদ্দৌলার যে রাজ্য ছিল বাংলা, পশ্চিমবাংলা, বর্তমান বাংলাদেশ, আসাম, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলের লোক সংখ্যা ছিল 3 কোটি, তার মধ্যে 1 কোটি কিন্তু এই না খেতে পেয়েই মারা যায় কিন্তু এই দুর্ভিক্ষের কারণে। বাংলার বহু জনপদ ও সবুজ প্রান্তর জনশূন্য হয়ে পড়ে। তো বলছে যে বাংলার বহু জনপদ, মানুষ, এখানে কোনো মানুষ ছিল না। উর্বর আবাদি ভূমিগুলো জঙ্গলাকীর্ণ পতিতভূমিতে পরিণত হয়। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের ফলে যে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয় তাতে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। এর ফলে সৃষ্ট সীমাহীন দুর্নীতি ও বিশৃঙ্খলা রাজকোষ শূন্য হয়ে কোম্পানির যে অধিক মুনাফা, অধিক লাভের আশায় যে দেয়ানি লাভের মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল, কিন্তু দেখা যায় যে এর ফলায় উল্টো, যার কারণে আর কোনো মানুষ নেই তার রাজস্ব আদায় করবে কার কাছ থেকে। মানুষ না খেতে পেয়ে মারা গেছে, তারা কৃষিকাজ পরিত্যাগ করে অন্য পেশায় যুক্ত হয়েছে বা এক অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে পলায়ন করছে। তো যদি সেই ভূমি চাষ করার মানুষ না থাকে তাহলে তো আর কোম্পানি রাজস্ব আদায় করতে পারেনি বা সেই সকল মানুষদেরকে কাছ থেকে রাজস্ব আদায় করা সম্ভব হয়নি, যার কারণে কোম্পানির রাজকোষ একেবারে শূন্য হয়ে যায়। কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসায় জড়িয়ে পড়ে এবং দস্তকের সীমাহীন অপব্যবহার সহ নানাবিধ অসাধু উপায়ে অর্থ উপার্জনে লিপ্ত হয়। তো কোম্পানির যারা কর্মচারী ছিল তারা যদি কোম্পানির জন্য ব্যবসা করে, সেটা তো সেই টাকা তো কোম্পানির যাবে এবং কোম্পানির যারা মালিক তারা তার লভ্যাংশ পাবে, কর্মচারীদের কী লাভ হবে। এই কারণে এই সকল কর্মচারীরা কোম্পানির হয়ে ব্যবসা না করে, কোম্পানির হয়ে কোনো কিছু কাজ না করে তারা নিজেদের ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করে এবং তারা যে ট্যাক্স ফাঁকি দিয়ে, শুল্ক ফাঁকি দিয়ে, দস্তকের যে সীমাহীন অপব্যবহার সেটা করে তারা এই অর্থ উপার্জনে লিপ্ত হয়, যার ফলে বিচার ব্যবস্থাও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। আবার অন্যদিকে কী হচ্ছে, দাক্ষিণাত্য অর্থাৎ ভারতবর্ষের যে বিন্ধ্য পর্বত, মাঝখান দিয়ে একটা পর্বত চলে গেছে বিন্ধ্য পর্বত, এর দক্ষিণের অঞ্চলকে বলা হয় দাক্ষিণাত্য, আর বিন্ধ্য পর্বতের মানে উত্তরের অঞ্চল এটাকে বলা হয় আর্যাবর্ত। তোমরা ভারতবর্ষের ম্যাপ দেখলে এটা বুঝতে পারবে। তো এই যে ভারতবর্ষের যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ দাক্ষিণাত্য, মারাঠা শক্তির উত্থানে ইংরেজদের জন্য হুমকি হয়ে দেখা দেয়। তো আর একটা শক্তি, এই জাতি, এরা হলো মারাঠা, এরা রাজপুত, এই জাতির উত্থান যেটা ইংরেজদের জন্য হুমকি, যে তারা যে কোনো সময়ে ইংরেজদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দিলে ইংরেজদের ভারতবর্ষের শাসন তো বন্ধ হয়ে যাবে, উপরন্তু তাদের কোম্পানির মাধ্যমে যে তারা ব্যাপক লাভের আশায় এসেছিল বা রাজস্ব আদায়ও করেছিল সেই সকলগুলো বন্ধ হয়ে যাবে। এবার অন্যদিকে মহীশূরে আরেকটা রাজ্য মহীশূর, যেটা কর্ণাটক বর্তমান সময়ে, সেই মহীশূরে হায়দার আলীও ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ ও ইংরেজদের বিতরণের জন্য হরিয়া হয়ে ওঠে। কারণ এই কর্ণাটকের তখন তৎকালীন শাসক ছিল হলো হায়দার আলী। এরূপ জটিল পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেই ওয়ারেন হেস্টিংস শক্ত হাতে প্রতিরোধ অপসারণে মনোনিবেশ করেন। ওয়ারেন হেস্টিংসকে কিন্তু শাসক হিসাবে মোটামুটি সফল বা দক্ষই বলতে হবে, যদিও তার এই দক্ষতা ভারতবর্ষের জনগণের জন্য ভালো হয়নি, বরং খুব খারাপ হয়েছে। কারণ তিনি যদি অদক্ষ হতেন বা কোম্পানির শাসন যদি গুটিয়ে নিয়ে চলে যেত তাহলে কিন্তু ভারতবর্ষ তখনই স্বাধীন হয়ে যেত। তো আমাদের জন্য এই ওয়ারেন হেস্টিংসের যে প্রতিকূলতা অপসারণে মনোনিবেশ করেন, এটা আমাদের জন্য বা ভারতবর্ষের মানুষের জন্য কখনো ভালো হয়নি। তো দেখো এরপরে 1772 খ্রিস্টাব্দে ভারতে এসে হেস্টিংস বাংলার গভর্নর হিসাবে কতিপয় বিধি ব্যবস্থা গ্রহণ করেন, যার ফলে খোদ বাংলা কাউন্সিলেরই 3 জন সদস্য ব্রিটিশ সেনা কর্মকর্তা জন ক্লেভারিং, কর্নেল জর্জ মনসন ও রাজনীতিবিদ স্যার ফিলিপ ফ্রান্সিস তার বিরোধিতা করেন, কারণ তিনি যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন। এমনকি এই 3 জন তার বিরুদ্ধে লন্ডনে নালিশ করে যে ওয়ারেন হেস্টিংস কিন্তু ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করছে না। এই খবর কলকাতার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে অনেকে হেস্টিংসের বিরুদ্ধে নালিশ জানায়, কিন্তু হেস্টিংস তার সহপাঠী সুপ্রিম কোর্টের বিচারপতি ইলাজিয়া ইম্পের সহায়তায় হেস্টিংসের প্রধান সমালোচক চন্দ্রকুমার নামের একজন ব্রাহ্মণকে 2 বছর আগে সংঘটিত এক জালিয়াতির অভিযোগে প্রাণদণ্ড দেন এবং প্রকাশ্যে ফাঁসি কার্যকর করেন। তো এর মাধ্যমে কিন্তু ওয়ারেন হেস্টিংস বড় ভয় দেখালেন, তার বিরুদ্ধে কেউ কোনো
নালিশ করার সুযোগ না পায়, যে নালিশ করলেই কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম একটা ব্যবস্থা তিনি, এরকম একটা ভীতি তিনি সৃষ্টি করলেন। এর ফলে তার বিরুদ্ধে নালিশ করতে সাহস করেনি প্রথমত খ্রিস্টাব্দে কর্নেল মনসনের মৃত্যুর পর অচিরেই ক্লেভারিংও মারা যান, ফলে ওয়ারেন হেস্টিং অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অধিকারী হন। অবশ্য বাংলা কাউন্সিলের সদস্য উইলিয়াম বারওয়েল বরাবরই তার সমর্থন করেছিলেন। তো ওয়ারেন হেস্টিংসের শাসনকাল আজ এই লেকচারে এই পর্যন্তই। এর পরবর্তী ওয়ারেন হেস্টিংসের শাসন আমলের আরও যেসব বিষয়গুলো আছে, বিশেষ করে ওয়ারেন হেস্টিংসের অভ্যন্তরীণ নীতি, তার পররাষ্ট্রনীতি, সেই সকল বিষয়গুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ক্লাস পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকবে।